আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ঈদের পরে আন্দোলন হবে এবং এমন আন্দোলন হবে ঈদের পরে যে সরকারকে ফেলে দেওয়া হবে। সরকারের কোনো সাধ্য নেই, কোনো শক্তি হবে না আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করার। এই কথাগুলো ২০০৯ থেকে একেবারে ২০২৪ পর্যন্ত অহরহ বিএনপি এবং জামাতের মুখ থেকে বের হতো এবং এটা যে একটা কথার কথা, এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবে বুঝে গিয়েছিলাম। আন্দোলন করার জন্য যে উপলক্ষ দরকার, যে শক্তিমত্তা দরকার, যে কৌশল দরকার, সেই বিষয়গুলো শেখ হাসিনার জামানাতে বিএনপিরও ছিল না, জামাতেরও ছিল না। তো সাংবাদিকরা তাদেরকে প্রায় প্রশ্ন করতেন যে, "কী করবেন? আন্দোলন কবে?" সেক্ষেত্রে যদি বর্ষাকালের প্রশ্ন হতো, বলতো, "এই বর্ষাকালটা যাক। সামনে আন্দোলনের মৌসুম আছে, নভেম্বর মাস থেকে দেখব। তারপর দুটো ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এজন্য তারা বলতে যে, ঠিক আছে, ঈদের পরে হবে। এখন মানুষজন ব্যস্ত, ঈদ নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত, কুরবানি নিয়ে ব্যস্ত, এগুলো হবে না।" এর বাইরে আরও নানা রকম উপলক্ষ থাকতো। কখনো এসএসসি, এইচএসসি, এই দুটো পরীক্ষা খুব ব্যাপক আকারে আমাদের দেশে হয় এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে এবং সেই সময়টাতেও বিরোধী দল একটা ওসিলা পেত যে এখন আন্দোলন করাটা ঠিক হবে না, ছেলেমেয়েদের পরীক্ষাটা শেষ হোক। এবং তাদের এই যে আন্দোলন করার যে হুমকি, এটি অতীতকালে এতটা হাস্যকর হয়ে পড়েছিল যে অনেকটা ভূপেন হাজারিকার সেই গানের মতো, যে গানে সেই নারী প্রেমিকা বলে যে, "তুমি আমাকে বিয়ে করবে কবে?" তো বারবার সে ওসিলা দেয়। প্রতি মাসে ১২ মাসে তার ১২টা ওসিলা থাকে যে, আমি এই কারণে বিয়ে করতে পারব না। অসাধারণ সুন্দর গান। আমার গানের সেই কথাগুলো এই মুহূর্তে মনে আসছে না, বাট আপনারা সবাই হয়তো যারা মানে দেখছেন, অনেকেই জানেন যে ভূপেন হাজারিকা সে বিখ্যাত গান, সে বিয়ে করতে চায় না। তো এভাবে আসলে আন্দোলনের প্রতি যে একটা অনীহা, সেই অনীহা বা আন্দোলন করতে পারার যে অপারগতা, এটা যেভাবে ছিল, তার সঙ্গে সঙ্গে আবার নানা রকম কথাবার্তা ছিল যে বিরোধী দলের মধ্যে সরকারের অনেক গুপ্ত এজেন্ট লুকায়িত ছিল, যারা মূলত ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিয়মিত বকরা পেতেন। রাতের আড়ালে, আধারে, পর্দার আড়ালে তাদের সঙ্গে সরকারের একটা নেগোসিয়েশন হতো এবং সেই নেগোসিয়েশন করে তারা আন্দোলন করতেন, আন্দোলন ফ্লপ করতেন, কখনো জেলে যেতেন, আবার কখনো জেল থেকে সেখানে বের হয়ে যেতেন। এ সকল শোনা কথা, সত্য কথা বা মিথ্যা কথা আমরা বলতে পারবো না, বাট কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে, এই ধরনের কথা তো আছেই। তো এই যে অতীতের যে আন্দোলন, সে আন্দোলন নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা আমাদের, তারই প্রেক্ষিতে এখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মাত্র ১ মাস হলো। আর এই ১ মাসের মধ্যেই সাংবাদিক তারা বিরোধী দলকে জিজ্ঞাসা করছে বা বিরোধী দল সাংবাদিকদেরকে বলছেন যে ঈদের পর, এই যে আমরা যে রিসেন্টলি যে ঈদটা করলাম, সেই ঈদের পর তারা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং সরকারকে তাদের দাবি মানার ব্যাপারে বাধ্য করবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেভাবে বিরোধী দল আন্দোলনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতো বা আন্দোলন ঈদের পরে হবে কথাবার্তা বলে মাঠ গরম রাখার চেষ্টা করতো এবং টাইম পাস, এবার সম্ভবত সেটা হবে না। প্রথম কারণটা হলো যে সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং তাদের সিট সংখ্যা কিন্তু কম নয়, 78, এবং এনসিপির সদস্যদের যদি যোগ করা হয় সেটা আরও অনেক বেশি। দ্বিতীয়ত হলো যে জামাত এই মুহূর্তে যে অর্গানাইজড এবং তাদের যেভাবে নানা রকম প্রক্সি সংগঠন আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এর বাইরে নানা রকম এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রেশার গ্রুপ আছে। প্রেশার গ্রুপ মব করার গ্রুপ যেভাবে আছে, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় লেখালেখি করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে এবং সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে সরকারকে উত্তেজিত করে দেওয়ার জন্য জামাতের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, জামাতের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে, এটা বাংলাদেশে অন্য কারোর নেই। আপনারা জানেন যে শেষের দিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্তত 1 ডজন নেতা, তাদের জীবন তছনছ করা হয়ে গিয়েছিল। তারা সবাই ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সেই জামাতি প্রচার এবং প্রোপাগান্ডার কারণে। পত্রপত্রিকায় যখন নেতিবাচক কথা আসে, সাইবার বুলিং হয়, যার বিরুদ্ধে হয় কেবলমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন যে এটার বেদনা কতটুকু। আমি সংসদ সদস্য হয়েছি 2008 সালে। এরপর থেকেই দেশের একেবারে শীর্ষস্থানীয় সমস্ত পত্রপত্রিকাগুলো অনেকটা সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার। এখন সেই অপপ্রচারটা এত বেশি ছিল, সেই তুলনায় এখন এখন ডক্টর শফিকুর রহমান কিংবা মির্জা আব্বাস, ওনাদের বিরুদ্ধে যে সকল বুলিং হচ্ছে,
2009 থেকে 13-14 সন পর্যন্ত আমার বিরুদ্ধে দেশের একেবারে সবগুলো পত্রিকা, এমন কোনো পত্রিকা নেই যে একটিবারের জন্য হলেও আমার বিরুদ্ধে নিউজ ছাপায়নি। এবং যেন তেন রিপোর্ট নয়, একবার শেখ হাসিনাকে উত্তেজিত করে দিচ্ছে, সবার উপরে এমপি রনি, পটুয়াখালীর ভাইয়া, প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই, রনির ভাইয়া বাহিনী, আজ রনির ভাইয়া বাহিনী এমপিকে অমুকে মারছে, অমুকের মন্ত্রীকে মারছে, অমুকের মন্ত্রীকে গেট ভেঙেছে, এরকম এভরিডে। আমার ছেলে মেয়ে তখন স্কুলে যেতে পারতো না এবং বলতো যে বাবা আমাদের সবাইকে গুন্ডার ছেলে বলে। এবং আমি এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকা তখন পড়া বন্ধ করে দিলাম। টেলিভিশনের এই যে এখনকার যেভাবে ইন্টারনেটের যে বুলিংগুলো হচ্ছে, এটা তখনও 2009-10 সনে ভাবে হয়নি। পত্রপত্রিকাগুলোই ছিল তখন মেইন। এমনকি টেলিভিশনের বদমাইশিও তখন শুরু হয়নি 2009-10 সনে। তো সেই পত্রপত্রিকাগুলোর বুলিংয়ের কারণে মানে কী যে পরিমাণ অশান্তি আমার পরিবারে, পার্লামেন্টে যেতাম, মন খারাপ থাকতো এবং বেশিরভাগ লোক পিছনে পিছনে হাসতো, টিটকারি করতো।